বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে। একটু ভাবুন তো, শীতের রাতের কুয়াশাচ্ছন্ন পরিবেশে যখন সারা শহর তাদের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ঠিক সেই সময় লখনৌ শহরের এক জনশূন্য রাস্তায় একজন মানুষ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। প্রথমে লোকজনেরা বুঝতেই পারছিল না সে কে এবং কি বিপদে পড়েছে। যখন একজন পথচারী তার পকেট থেকে রাখা পুরনো মানিব্যাগটি তুলল, তখন তা থেকে একটি ছবি পড়ে গেল এবং ছবির পেছনে একটি নাম লেখা ছিল, আরব মেহরা। তখনই কারুর মনে পড়ল যে এই সেই ব্যক্তি যে তার স্ত্রী কাব্যার সাথে বিবাহবিচ্ছেদের পর শহর থেকে কোথাও উধাও হয়ে গিয়েছিল। লোকে বলতো যে সে দুঃখী ছিল, ভেঙে পড়েছিল, কিন্তু এমন খারাপ অবস্থায় রাস্তায় পড়ে থাকবে কেউ কখনো ভাবেনি। বন্ধুরা, এবার শুরু হচ্ছে সেই গল্প যা সকলের চোখ ভিজিয়ে দিল। কারণ যখন কাব্যার কাছে খবর পৌঁছল যে তার বিবাহবিচ্ছেদ হওয়া প্রাক্তন স্বামী গুরুতর অবস্থায় পাওয়া গেছে, তখন যা ঘটল তা মানবজাতির সবচেয়ে বড় পরীক্ষা হয়ে সামনে এলো। লখনৌয়ের সেই রাত যেন কোনো পুরনো দুঃখের কাহিনী নিজের মধ্যে ধরে রেখেছিল। আকাশের ওপর কুয়াশার হালকা সাদা চাদর পাতা ছিল। ঠান্ডা বাতাস শহরের জনশূন্য গলি ছুঁয়ে এক অচেনা কাঁপুনি সৃষ্টি করছিল। রাস্তার দুপাশে লাগানো স্ট্রিট লাইটগুলো যেন ক্লান্ত হয়ে গিয়েছিল। তাদের হলুদ আলো মাটিতে ছড়িয়ে থাকা বিষণ্ণতাকে আরও গভীর করে তুলছিল। চারদিকে নিস্তব্ধতা ছিল, এবং সেই নিস্তব্ধতার মধ্যে দূর থেকে কোনো কুকুরের ডাক এই কথাটির উপলব্ধি করাচ্ছিল যে রাত এখনও অনেক লম্বা। এমন রাতেই প্রায়শই জীবন তার সবচেয়ে নীরব ট্র্যাজেডিগুলো লেখে। কিন্তু আজ যা ঘটতে যাচ্ছিল তা গোটা শহরকে নাড়িয়ে দিত। কারণ এই শহরের কোনো পাড়ায় থাকা ভিড়কে নয়, বরং মানবতাকে জাগানোর মতো ঘটনা ঘটতে যাচ্ছিল। রাত তখন প্রায় 1:30। হজরতগঞ্জ থেকে গোমতীনগরের দিকে যাওয়া লম্বা রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। মাঝে মাঝে কোনো অ্যাম্বুলেন্সের আওয়াজ কুয়াশা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছিল, এবং তারপরেই আবার চারদিকে সেই গভীর নিস্তব্ধতা ছেয়ে যাচ্ছিল। রাস্তার ধারে লাগানো গাছগুলোর ডালপালা বাতাসে দুলছিল, এবং রাস্তায় পড়া ছায়াগুলো এমন লাগছিল যেন কেউ কারোর পিছু করছে। এই রাস্তার ঠিক মাঝখানে ফুটপাতের পাশে একজন মানুষ অজ্ঞান হয়ে পড়েছিল। কেউ তাকে চিনতে পারছিল না, কারণ তার মুখ রক্তে মাখা ছিল, জামাকাপড় ছেঁড়া ছিল, এবং তার শরীর ঠান্ডায় নীল হয়ে যাচ্ছিল। সে এমনভাবে পড়েছিল যেন তার নিঃশ্বাস এবার হাত ছেড়ে দেবে। মাঝে মাঝে সে হালকা নড়ে উঠছিল, যেন জীবনের শেষ টুকরোর সাথে লড়ছিল। এই সময়ে রাস্তায় সবার প্রথমে যে ব্যক্তিটি পার হচ্ছিলেন তিনি হলেন আদিত্য সিং। তিনি একজন ডেলিভারি বয় ছিলেন। রাতের শিফট শেষ করে বাড়ি ফিরছিলেন। তার রাস্তা এই পথ দিয়েই যায়। তার কানে হেডফোন লাগানো ছিল, কিন্তু হঠাৎ তার মনে হলো যেন কেউ কাতরে উঠল। সে হেডফোন খুলে বাইকের গতি কমিয়ে দিল এবং চারদিকে দেখতে লাগল। তখনই তার চোখ ফুটপাথে পড়ে থাকা কোনো শরীরের ওপর পড়ল। প্রথমে তার মনে হলো হয়তো কেউ মদ খেয়ে পড়ে আছে, কিন্তু যখন সে দেখল যে মানুষটি নড়ছেও না, তখন তার বুক ধরফর করে উঠল। আদিত্য বাইক থামিয়ে ধীরে ধীরে তার কাছে গেল। ঠান্ডা বাতাস এবং ছেয়ে থাকা রাত আগেই ভীতি করছিল। তার উপর এই অবস্থায় পড়ে থাকা মানুষটিকে দেখে তার গলা শুকিয়ে গেল। সে নিজের মোবাইলের টর্চ অন করল এবং আলো সেই মানুষটির মুখের উপর ফেলল। যেই আলো মুখে পড়ল, আদিত্যের শ্বাস আটকে গেল। লোকটির মুখ পুরো আহত ছিল, ঠোঁট ফেটে গিয়েছিল, কপাল থেকে রক্ত ঝরছিল এবং ঠান্ডায় তার শরীর কাঁপছিল। আদিত্য ভয় পেয়েছিল, কিন্তু মানুষ হয়ে কারোর মৃত্যুকে সামনে দেখতে পারছিল না। তাই সে ঘাবড়ে গিয়েই হোক সেই লোকটির কাঁধ ঝাঁকালো। ভাই, শুনতে পাচ্ছেন আপনি? আওয়াজ আসছে কি? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু হালকা একটি কাতরোক্তি তার ঠোঁট থেকে বেরোলো, এবং তারপর আবার সেই গভীর নিস্তব্ধতা। আদিত্য সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেল। সে চারদিকে তাকালো যদি অন্য কোনো গাড়িওয়ালাকে দেখা যায়, কিন্তু রাস্তা একদম খালি ছিল। সে সাহস জড়ো করল এবং পকেট থেকে নিজের ফোন বের করল। সে সরাসরি পুলিশকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তারপর তার মনে হলো যে আগে হয়তো কোনো পরিচয়ের জিনিস থেকে তার পরিবারকে খবর দেওয়া যেতে পারে। সে ধীরে ধীরে লোকটির জ্যাকেটের পকেট হাতড়াল। সেখানে একটি পুরনো মানিব্যাগ পাওয়া গেল। মানিব্যাগের ভেতরে কিছু ভাঁজ করা কাগজ ছিল, কিছু পুরনো নোট ছিল, এবং একটি ছোট ছবি ছিল। সেই ছবিতে একজন মহিলা এবং একজন পুরুষ হাসছিলেন। ছবি দেখে মনে হচ্ছিল যেন বিয়েরই কোনো ছবি হবে, আর ছবির পেছনে লেখা ছিল আরব মেহরা। নামটি পড়তেই আদিত্য মনে এক অদ্ভুত চাঞ্চল্য সৃষ্টি হল। আরব মেহরা,
এই নাম সে আগে শুনেছিল কিন্তু কোথায় মনে পড়ছিল না। সে তাড়াতাড়ি নিজের ফোনে পুলিশকে কল করল এবং ঘটনার খবর দিল। পুলিশ আসতে সময় লাগবে এটা বুঝে আদিত্য সেই লোকটির পাশেই বসে পড়ল, যাতে সে একা না থাকে। সে তার নাড়ি দেখার চেষ্টা করল। নাড়ি দুর্বল ছিল কিন্তু চলছিল, এটা স্বস্তির বিষয় ছিল। প্রায় 5 মিনিট পর পুলিশের গাড়ি দূর থেকে আসতে দেখা গেল। তার আলোর ঝলক কুয়াশা চিরে এগিয়ে আসছিল। গাড়ি থামিয়ে দুজন পুলিশকর্মী নামল এবং আদিত্যের কাছে পৌঁছল। তারা সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকল এবং সেই আহত মানুষটিকে স্ট্রেচারে রেখে অ্যাম্বুলেন্সে তুলল। কিন্তু ঠিক তখনই সেখানে দাঁড়ানো একজন কনস্টেবল ছবিটি দেখে বলল, আরে এ তো সেই লোক, বিবাহ বিচ্ছেদের পর যে লখনৌ ছেড়ে কোথাও চলে গিয়েছিল, আরব মেহরা। নামটি শুনে অন্য কনস্টেবলটিও চমকে গেল। সে বলল, হ্যাঁ, আমিও শুনেছিলাম এর বিয়ে ভেঙেছিল এবং সে খুব দুঃখী থাকত, কিন্তু এমন অবস্থায় পাওয়া যাবে কেউ ভাবেনি। ততক্ষণে অ্যাম্বুলেন্স চলতে শুরু করে দিয়েছিল। তার সাইরেনের তীব্র শব্দ রাতের নিস্তব্ধতাকে চিরে হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছিল। রাস্তায় আরবের নিঃশ্বাস বারবার দুর্বল হচ্ছিল। মাঝে মাঝে তার আঙুলগুলো হালকা নড়ছিল, যেন সে কাউকে ডাকার চেষ্টা করছিল। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা সাথে সাথে তাকে ইমার্জেন্সিতে নিয়ে গেলেন। তার অবস্থা দেখে তারা একে অপরের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালেন। হয়তো এই প্রথমবার নয় যে কারোর জীবন রাস্তায় এমনভাবে ভেঙে পড়েছিল, কিন্তু আরবের অবস্থা আলাদা ছিল। তার শরীরে শুধু আঘাতই ছিল না, বরং এমন লাগছিল যেন জীবন তাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল। ডাক্তার নার্সকে বললেন, তাড়াতাড়ি নম্বর বের করো এবং তার পরিবারের লোকজনকে ফোন করো, এই অবস্থা খুবই গুরুতর, জানি না সকাল পর্যন্ত বাঁচতে পারবে কিনা। নার্স যখন মানিব্যাগ নিয়ে বসল, তখন সে সেই ছবি এবং সেই নাম দেখল, আরব মেহরা। সে কাগজ উল্টালো তো একটি পুরনো নম্বর পেল, যা সম্ভবত তার স্ত্রী কাব্যার ছিল। নার্স দেরি না করে সেই নম্বরে কল করল। ফোনের ঘণ্টা দূরে এক জনশূন্য ঘরে বেজে উঠল, যেখানে কাব্যা একা বসেছিল এবং তার চোখে ঘুম ছিল না। সে জানত না যে তার জীবনে কোন ঝড় আসতে চলেছে। লখনৌয়ের সেই রাত, যা শহরের ওপর কুয়াশা ও নিস্তব্ধতার চাদর মুড়ে বসেছিল, এখন কাব্যার জীবনেও নেমে আসতে যাচ্ছিল। তার ঘরে হালকা হলুদ আলো জ্বলছিল, জানালা আধ খোলা ছিল এবং ঠান্ডা বাতাস ভেতরে এসে পর্দাগুলোকে নাড়িয়ে যাচ্ছিল। ঘরের দেওয়ালগুলো শান্ত ছিল, কিন্তু তাদের ভেতরে কিছু না বলা গল্প যেন চাপা পড়েছিল। কাব্যা বিছানার ধারে বসেছিল এবং তার হাতে একটি বই ছিল, কিন্তু তার চোখ পাতাগুলোর ওপর নয়, অন্য কোথাও ছিল। সে পড়ছিল না, শুধু পাতা উল্টাচ্ছিল, যেন মনকে ভোলানোর একটি উপায়। বিবাহবিচ্ছেদের পর থেকে তার জীবন যেন কোনো অদ্ভুত শূন্যতায় আটকে গিয়েছিল। দিন কাটত, লোকজনের সাথে দেখা হতো, কাজ চলত, কিন্তু ভেতরের কোলাহল বন্ধ হচ্ছিল না। প্রতি রাতে তার এমন লাগত যে যতই চেষ্টা করুক, সে তার পুরনো সম্পর্ক থেকে আলাদা হতে পারছে না। আরবের স্মৃতি তার আশেপাশে কোনো অদৃশ্য ধোঁয়ার মতো ভেসে বেড়াত, যা থেকে সে চাইলেও বাঁচতে পারত না। ঠিক তখনই তার ফোন দ্রুত বেজে উঠল। স্ক্রিনে একটি অচেনা নম্বর জ্বলজ্বল করছিল। কাব্যা কয়েক মুহূর্ত ফোনটির দিকে তাকালো। সে ভাবতে লাগল যে এত রাতে কে ফোন করতে পারে। তার বুক হালকা ধরফর করে উঠল। কোথাও কোনো সমস্যাজনক কথা তো হবে না। সে ধীরে ধীরে ফোনটি তুলল। তার ঠোঁট থেকে দুর্বল একটি আওয়াজ বেরোল। হ্যালো, কে বলছেন? ফোনের অন্য দিক থেকে নার্সের ঘাবড়ে যাওয়া আওয়াজ এলো। ম্যাডাম, আপনি কি কাব্যা বলছেন? কাব্যা ইতস্তত করে বলল, হ্যাঁ, আমি কাব্যা বলছি। আপনি কে? নার্স লম্বা শ্বাস নিয়ে বললেন, ম্যাডাম, আপনাকে সাহস রাখতে হবে। আসলে আরফ মেহরা নামের একজন লোক খুব গুরুতর অবস্থায় আমাদের হাসপাতালে ভর্তি আছে এবং তার মানিব্যাগে আপনার নম্বর পাওয়া গেছে। সেই কারণেই আপনাকে ফোন করেছি। কাব্যার শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। তার হৃৎপিণ্ড হঠাৎ এত জোরে ধরফর করতে লাগল যে তার মনে হলো সে শ্বাসও নিতে পারবে না। সে দাঁড়ানোর চেষ্টায় টলমল করে উঠল। সে ধরে দেওয়াল ধরল। তার কণ্ঠস্বর কাঁপতে লাগল। সে শুধু এইটুকুই বলতে পারল, কি বললেন আপনি? আরব হাসপাতালে আছে? নার্স বললেন, ম্যাডাম, তার অবস্থা খুব গুরুতর। সম্ভবত কোনো দুর্ঘটনায় আহত হয়েছেন। তার নাড়ি খুব দুর্বল। আপনি যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছান। কাব্যার হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল। তার চোখে কুয়াশা ছেয়ে গেল। তার মনে হল সময় হঠাৎ থেমে গেছে। ঘরের বাতাস ভারী হয়ে গিয়েছিল। দেওয়ালগুলো যেন সংকুচিত হয়ে তার কাছে আসছিল। সে ঘামে ভিজে যাচ্ছিল, যদিও ঘরে ঠান্ডা ছিল। তার মাথায় একটিই নাম ঘুরছিল, আরব মেহরা। সেই মানুষ যার সাথে সে কখনো পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল। সেই মানুষ যার সাথে ভুল বোঝাবুঝি এবং কষ্টের কারণে সব ভেঙে গিয়েছিল
এবং আজ হঠাৎ সেই মানুষটি মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে তাকেই ডাকছিল। কাব্বা তাড়াতাড়ি তার ওড়না তুলল। সে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামার সময় তার পায়ে যেন প্রাণ ছিল না। বাইরের রাস্তায় রাত তখনও গভীর ছিল, কিন্তু তার ভেতরে একটি ঝড় উঠে গিয়েছিল। সে একটি অটো ডাকল। তার শ্বাস দ্রুত চলছিল এবং চোখ বারবার ভরে আসছিল। সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু হৃদয় ভেঙে যাচ্ছিল। অটো দ্রুত রাস্তায় ছুটছিল। রাস্তার গাছগুলো পেছনে পড়ে যাচ্ছিল এবং বাতাস তার চুল উড়িয়ে যাচ্ছিল। প্রতিটি পার হওয়া আলো তার মুখে পড়ছিল এবং তার অস্থিরতাকে আরও স্পষ্ট করে দিচ্ছিল। কাব্বা বারবার নিজের হাত ঘষছিল। তার আঙ্গুল ঠান্ডা হয়ে গিয়েছিল। তার মনে পড়ছিল সেই দিনের কথা, যখন সে এবং আরাভ শেষবার কথা বলেছিল। সেই দৃশ্য তার চোখে বিদ্যুতের মতো ঝলকে উঠল। তাদের কণ্ঠস্বর, তাদের ঝগড়া, তাদের নীরবতা, সবকিছু আবার তাজা হয়ে গেল। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি ভুল ছিলাম? আমি কি তাকে বুঝতেই পারিনি? আমি কি না শুনেই সব শেষ করে দিয়েছিলাম? হঠাৎ তার হৃদয় জোরে ব্যথা হতে লাগল, যেন ভেতরে কোনো ভারী পাথর রাখা আছে। সে বুঝতে পারছিল না যে সে কেন ভয় পাচ্ছে, সে কেন কাঁপছে। কিন্তু হয়তো সত্যিটা এই ছিল যে সে আজও আরাভকে হারাতে চায় না। সে তাকে যতই ভেঙে দিক না কেন, পরিস্থিতি যেমনই থাকুক না কেন, হৃদয়ের সম্পর্ক কখনো পুরোপুরি শেষ হয় না। তা কোথাও না কোথাও ধড়ফড় করতে থাকেই। হাসপাতালের বিল্ডিং সামনে দেখা যেতেই কাব্বার হাত ঠান্ডা হয়ে গেল। তার ঠোঁট শুকিয়ে গেল। সে টাকা দিয়ে অটো থেকে নামতে নামতে দেখল ইমার্জেন্সি ওয়ার্ডের লাল আলো জ্বলজ্বল করছিল। কিছু লোক বাইরে অস্থিরভাবে বসেছিল এবং ভেতর থেকে কখনো কোনো মেশিনের আওয়াজ আসছিল, কখনো কোনো ডাক্তারের জোরে ডাক। কাব্বা ধীরে ধীরে ইমার্জেন্সির দরজার কাছে পৌঁছল। তার হৃৎপিণ্ড যেন বাইরে আসতে চাইছিল। সে কাঁপতে থাকা পায়ে এগিয়ে গেল এবং নার্স কাউন্টার পর্যন্ত পৌঁছে ভারী আওয়াজে বলল, আরাভ, আরাভ মেহরা কোথায়? নার্স কাব্বাকে দেখে তার চোখে সেই অস্থিরতা চিনতে পারলেন, যা সেই সব মানুষের মধ্যে দেখা যায় যাদের প্রিয়জনের নিঃশ্বাস বিপদে থাকে। নার্স খালি চেয়ারের দিকে ইশারা করে বললেন, ম্যাডাম, আপনি শান্ত হন। ডাক্তার এখনও তার চিকিৎসা করছেন। তার অবস্থা বেশ নাজুক। সে যে কোনো মুহূর্তে জ্ঞান হারাতে পারে। কাব্বার চোখ ছলছল করে উঠল। সে নিজের ঠোঁট চেপে ধরল এবং মাথা নিচু করল। তার আঙ্গুলগুলো একে অপরের সাথে শক্তভাবে ধরা ছিল। তার মনে হচ্ছিল যে যদি সে এখন নিজেকে না সামলায় তবে সেখানেই মেঝেতে পড়ে যাবে। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, আমি তাকে দেখতে পারি কি? নার্স হালকা মাথা নেড়ে বললেন, এখন না ম্যাডাম, ডাক্তার কাউকে ভেতরে যেতে বারণ করেছেন। তবে যেই তার অবস্থা একটু স্থির হবে আমি আপনাকে জানিয়ে দেব। কাব্বার শ্বাস আটকে গেল। সে সেই চেয়ারেই বসে রইল। তার চোখ দরজার ওপর স্থির ছিল, যেখানে ডাক্তার এবং নার্সরা দ্রুত ভেতরে বাইরে যাচ্ছিল। প্রতিবার যখন দরজা খুলত তার ধড়ফড় বেড়ে যেত। মনে হচ্ছিল যেন সে প্রতি মুহূর্তে নিজেকে সেই ঘরে দাঁড়ানো অনুভব করছিল, যেখানে আরাভ জীবনের সাথে লড়ছিল। তার হৃদয়ে একটি গভীর যন্ত্রণা উঠছিল। সে নিজেকে বলছিল যে যদি আজ আরাভের কিছু হয়ে যায় তবে সে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। তার মনে হচ্ছিল যে বিবাহ বিচ্ছেদ শুধু কাগজে হয়েছিল, হৃদয়ে নয়। সেই সম্পর্কটি আজও তার ভেতরে কোথাও জীবিত ছিল, এবং আজ সেই সম্পর্কই তাকে হাসপাতালের এই ঠান্ডা চেয়ার পর্যন্ত টেনে এনেছিল। ঠিক সেই মুহূর্তে ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। তার মুখে মৃদু গাম্ভীর্য ছিল এবং তার চোখগুলো বলছিল যে ব্যাপারটা সহজ নয়। কাব্বা উঠে দাঁড়াল। তার পা কাঁপছিল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, ডাক্তার, আরাভ, সে কেমন আছে? ডাক্তার গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, তার অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গভীর চোট আছে এবং শরীরে রক্ত কমে গেছে। আমাদের অবিলম্বে অপারেশন করতে হবে, কিন্তু তার আগে এটা বোঝা দরকার যে প্রতিটি মিনিট মূল্যবান। কাব্বার চোখে জল এসে গেল। সে ফিসফিস করে বলল, আমি এখানেই আছি ডাক্তার, শুধু তাকে বাঁচিয়ে দিন। ডাক্তার হালকা মাথা নেড়ে বললেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং তিনি আবার ভেতরে চলে গেলেন। কাব্বা দরজার দিকে তাকিয়ে রইল এবং ধীরে ধীরে দেওয়ালের সাহারে বসে পড়ল। তার চোখ থেকে ক্রমাগত অশ্রু ঝরতে লাগল। সে প্রথমবারের মতো অনুভব করল যে কাউকে হারানোর ভয় কত ভয়ঙ্কর হতে পারে। সেই ভয় যা হৃৎপিণ্ডকে মুঠো করে ধরে রাখে এবং শ্বাস নেওয়াও কঠিন করে তোলে। আর এ তো সেই মানুষ ছিল যার সাথে সে একসময় পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, যাকে সে হয়তো আজও ততটাই চাইত যতটা সে আগে চাইত। হাসপাতালের ঠান্ডা দেওয়ালগুলো যেন কোনো পুরনো ব্যথার সাক্ষী দিচ্ছিল।
ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে রাখা চেয়ারে বসে থাকা কাব্যা বারবার তার হাত দুটো শক্ত করে ধরে নিচ্ছিল। তার ভেতরে একটা ঝড় উঠেছিল। রাতের বাতাস বাইরে যতই ঠান্ডা হোক না কেন, তার ভেতরের অস্থিরতা কোনো আগুনের চেয়ে কম ছিল না। তার চোখগুলো ক্রমাগত জলে ভরা ছিল। ডাক্তারদের কণ্ঠস্বর, মেশিনগুলোর বিপ শব্দ এবং স্ট্রেচারের চাকার আওয়াজ তার হৃদয়ের ওপর কোনো ভারী পাথরের মতো এসে পড়ছিল। কিন্তু এই অস্থিরতার মাঝে তার মনে আরও একটি জিনিস বারবার ভেসে উঠছিল, তাদের গল্প, তাদের সম্পর্ক, যা একসময় খুব সুন্দর ছিল। তারপর কিভাবে ভেঙে গেল, দূরত্ব কোথা থেকে শুরু হলো এবং কোথায় গিয়ে সব শেষ হলো? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। সে দেওয়ালের ওপর মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করল এবং তার ভেতরে একটি সিনেমার মতো সব কিছু চলতে শুরু করল। একসময় একটি ছোট ঘর ছিল যেখানে দুজন মানুষ থাকত, আরব এবং কাব্যা। তাদের বিয়ের তখন মাত্র 2 বছর হয়েছিল এবং তাদের পৃথিবীটি কোনো সুন্দর ছবির মতো রঙে ভরা ছিল। বিয়ের প্রথম মাসগুলোতে কাব্যার মনে হতো যে সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। আরব তার প্রতিটি জিনিসের খেয়াল রাখত, তাকে হাসাতো, তার জন্য চা বানাতো এবং ছোট ছোট জিনিসের মধ্যে তার সুখ খুঁজে নিত। সকালে উঠে সে তাকে দেখে হাসত এবং রাতে ঘুমানোর আগেই তার কপালে আলতো করে হাত বোলাত। কাব্যা প্রায়শই বলতো, আরব, তুমি জানো আমি এই ঘরে তখনই পূর্ণ অনুভব করি যখন তুমি থাকো। আর আরব হেসে বলতো, আরে পাগলি, তুমিই তো আমার ঘর। কিন্তু সিনেমার মতো জীবন সবসময় একই রঙে থাকে না। সময় ধীরে ধীরে নিজের স্তরগুলো খুলতে থাকে এবং সম্পর্কের পরীক্ষা শুরু হয়ে যায়। আরব একটি নতুন চাকরিতে যোগ দিয়েছিল। চাকরিটি অনেক বড় ছিল এবং সেই চাকরির সাথে এসেছিল মানসিক চাপ, দায়িত্ব এবং ক্রমাগত বাড়তে থাকা চাপ। সময়ের হিসেব যেন সে নিজের ইচ্ছে মতো রাখতে শুরু করেছিল। আগে যে সন্ধ্যাগুলো কাব্যার সাথে কাটত, এখন তা অফিসের মিটিংগুলোতে কাটতে লাগল। রাতের খাবারের হালকা মিষ্টি গন্ধের জায়গায় এখন কাগজের কালি আর ল্যাপটপের গরম জায়গা করে নিয়েছিল। কাব্যা প্রায়শই দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করত। কখনো রাত 9টা, কখনো রাত 10টা, কখনো রাত 11টা বেজে যেত। এবং যখন আরাফ বাড়ি ফিরত, তখন ক্লান্তি তার চোখে টপকে পড়ত। সে কিছু বলারও চেষ্টা করত না, শুধু ব্যাগ রাখত এবং চুপচাপ ঘরে চলে যেত। কাব্যা বহুবার বলেছিল, আরব, আমরা কি একটু সময় একসাথে কাটাতে পারি না? আমরা তো কথাও বলি না এখন। কিন্তু আরবের কণ্ঠে ক্লান্তি এবং বিরক্তি স্পষ্ট শোনা যেত। কাব্যা, বোঝার চেষ্টা করো, কাজ অনেক, আমি চেষ্টা করছি, কিন্তু তোমার এই অভিযোগগুলো আমার জন্য সহজ নয়। এখান থেকেই ভুল বোঝাবুঝির প্রথম ফাটল তৈরি হল। কাব্যার মনে হতো যে আরব বদলে গেছে এবং আরবের মনে হতো যে কাব্যা তাকে বুঝতে পারছে না। প্রতিদিনের ছোট ছোট বিতর্ক এখন বড় ঝগড়ার রূপ নিতে শুরু করেছিল। কখনো কোনো শব্দের ওপর ঝগড়া, কখনো কোনো উপেক্ষা নিয়ে, কখনো দেরিতে ফেরার কারণে। দুজনের হৃদয়ের মধ্যে যে ভালোবাসা ছিল তা এখন রাগের ধুলোয় ঢেকে যেতে লাগল। এক রাতে ঝগড়া এতটাই বেড়ে গেল যে আরব রাগে দরজা বন্ধ করে দিল এবং পুরো বাড়িতে নীরবতা নেমে এলো। কাব্যার চোখ থেকে জল থামছিলই না। সে জানত না যে এত বড় পরিবর্তন কখন এবং কিভাবে এসে গেল। পরের দিন সকালে যখন আরব উঠল, তখন সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু কথা এগোল না। দুজনের ভেতরের তিক্ততা এতটাই গভীর হয়ে গিয়েছিল যে এখন শব্দও তা স্পর্শ করতে পারছিল না। তারপর এলো সেই মোড় যেখান থেকে সব বদলে গেল। একদিন রাতে দেরিতে বাড়ি ফেরার সময় আরবের ফোনে একটি মেসেজ এলো। সেই মেসেজটি সাধারণ ছিল, কিন্তু লেখা ছিল, তুমি ঠিক করে খেয়ে নিও, প্লিজ নিজের খেয়াল রেখো। কাব্যা শুধু এই লাইনটি পড়ল এবং তার মন ভেঙে গেল। সে কিছু জিজ্ঞেস করল না, সে কোনো কৈফিয়ত চাইল না। সে শুধু ঘরে চলে গেল এবং যেন পৃথিবী তার সামনেই চুরমার হয়ে গেল। আরব বোঝানোর চেষ্টা করেছিল যে সেই মেসেজটি তার অফিসের সহকর্মী ছিল, যাকে সে একটি প্রজেক্টে গাইড করছিল। কিন্তু কাব্যার মন তা মানতে রাজি ছিল না। তার মনে হচ্ছিল যে তাদের মাঝে এখন অন্য কেউ এসে গেছে। তার বিশ্বাস যেন বালির মতো হাত থেকে পিছলে গেল। সে বলল, আরব, আমি তোমাকে হারাচ্ছি এবং তুমি এটা দেখতেও পাচ্ছ না। আরব ক্লান্ত হয়ে উত্তর দিল, কাব্যা, তুমি সবকিছু ভুল বুঝছ। আমি সত্যিই ভেঙে গেছি এই ঝগড়াগুলোয়। ভুল বোঝাবুঝির এই বোঝা এতটাই বেড়ে গেল যে একদিন দুজন চুপচাপ উকিলের অফিসে বসেছিল। তাদের মধ্যেকার দূরত্ব সেই টেবিলের চেয়েও বেশি ছিল, যার ওপর কাগজপত্র রাখা ছিল। ডিভোর্সের ফাইলে যখন কাব্যা তার নাম লিখল, তখন তার হাত কাঁপছিল
এবং যখন আরব সই করল তখন কাগজে পড়া একটি অশ্রুবিন্দু সে চুপচাপ মুছে নিল। দুজন একে অপরের দিকে তাকালোও না, যেন দুজন মানুষ নয়, দুটি ভাঙা স্বপ্ন আলাদা হয়ে যাচ্ছিল। আর আজ সেই মানুষটির জীবন হাসপাতালে লড়ছিল এবং সেই নারীর হৃদয় ভেঙে তার সাথে দেখা করতে ছুটে এসেছিল। মনে হচ্ছিল যেন ভাগ্য দুজনকেই সেই প্রশ্নগুলোর সামনে আবার দাঁড় করাচ্ছিল, যেগুলোর থেকে তারা পালিয়ে বেড়াচ্ছিল। কাব্যা চোখ খুলল এবং আবার হাসপাতালের ঠান্ডা দেওয়ালগুলোর দিকে তাকালো। মনে হচ্ছিল যেন দেওয়ালগুলো তাকে প্রশ্ন করছিল, এই দূরত্ব কি সত্যিই প্রয়োজনীয় ছিল? এই ঝগড়াগুলো কি সত্যিই এত বড় ছিল? তোমার কি মনে হয়েছিল যে সে সব সময় থাকবে? আর যদি আজ চলে যায়, তবে কি তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? কাব্যার চোখ আবার জলে ভরে এলো। তার মনে হচ্ছিল যে সে ভেঙে গেছে। তার ভেতরে যে শূন্যতা ছিল তা এখন কোনো খাদ বা গহ্বরের মতো বড় মনে হতে লাগল। ঠিক সেই সময় একজন নার্স বাইরে বেরিয়ে এলেন এবং বললেন, ম্যাডাম, আপনি ভেতরে এসে তাকে দূর থেকে দেখতে পারেন, শুধু স্পর্শ করবেন না। কাব্যা ধীরে ধীরে পা ফেলে সেই কক্ষের কাছে গেল। ভেতরে মেশিনগুলোর বিপ শব্দ ছিল। আরব সাদা চাদরে ঢাকা ছিল। তার মুখে ব্যান্ডেজ বাঁধা ছিল। তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল এবং তার শ্বাসপ্রশ্বাস অনিয়মিত চলছিল। কাব্যার হৃদয়ের ওপর কেউ যেন ভারী পাথর রেখে দিল। সে আস্তে আস্তে দেওয়াল ধরল। তার চোখের পাতা থেকে জল গড়িয়ে পড়ছিল এবং তার ভেতর থেকে শুধু একটিই আওয়াজ বেরোল, আরাফ, তুমি এত কিছু একা কিভাবে সহ্য করলে? হাসপাতালের এমার্জেন্সির বাইরে রাখা সেই ঠান্ডা চেয়ারটি এখন কাব্যার পৃথিবী হয়ে উঠেছিল। সেই চেয়ার যার উপর বসে সে প্রতিটা শ্বাসের সাথে ভগবানের কাছে একটিই প্রার্থনা করছিল যে আরাবের যেন কিছু না হয়। ডাক্তারদের আসা যাওয়ার আওয়াজ তার ধুকপোকানিকে যেন টেনে নিচ্ছিল। প্রতিবার যখন দরজা খুলত সে চমকে উঠত এবং যখন দরজা বন্ধ হতো সে আবার ভেঙে পড়ত। তার দৃষ্টি ক্রমাগত সেই একটি ঘরের দিকে স্থির ছিল যেখানে আরাব জীবনের সাথে লড়ছিল। সে কক্ষের দিকে দেখত এবং প্রতিবার তার চোখ জলে ভরে আসত। তার বিশ্বাসই হচ্ছিল না যে যাকে সে একসময় সবচেয়ে শক্তিশালী মানুষ বলে মনে করত, সে আজ এত দুর্বলতার সাথে সেই বিছানায় পড়ে আছে। যে সামান্য মাথা ব্যথা হলেও অফিসে যেত, যে ছোটখাটো চোট লাগলেও তাকে চিন্তা করতে দিত না, আজ তার শরীরে লাগানো ব্যান্ডেজের প্রতিটি টুকরো থেকে এমন মনে হচ্ছিল যেন কাব্যার হৃদয়ে কেউ আঘাত করছে। কাব্যার মনে পড়ল যে কিভাবে তারা দুজন বৃষ্টির রাতে চা তৈরি করত এবং হেসে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। তারপর তার মনে এলো যে কিভাবে ধীরে ধীরে সেই কথাগুলো অভিযোগে পরিণত হয়েছিল এবং কিভাবে সেই ভালোবাসা একটি ভারী বোঝা হয়ে গিয়েছিল, যা সামলানো দুজনের জন্যই কঠিন হয়ে পড়েছিল। আজ সেই ভালোবাসা দেখে মনে হচ্ছিল যে তা কখনো শেষ হয়নি, তা শুধু চাপা পড়ে গিয়েছিল, কোনো ব্যথা, কোনো ভুল বোঝাবুঝি, কোনো নীরবতার নিচে। কাব্যা নিজের হৃদয়ের উপর হাত রাখল। তার মনে হলো যেন হৃদয় কাঁদছে। তার বুকে একটা অদ্ভুত ব্যথা উঠল। সে নিজেকে সামলানোর চেষ্টায় উঠল, দাঁড়ালো, তারপর ঘরের কাছে গিয়ে কাঁচের ওপার থেকে দেখতে লাগল। আরবের মুখে লাগানো ব্যান্ডেজ, তার শ্বাস প্রশ্বাসের ধীর আওয়াজ এবং তার দুর্বল হাতগুলোর হালকা কাঁপুনি কাব্যাকে ভেতর থেকে ফাঁপা করে দিল। ঠিক সেই সময় ডাক্তার বাইরে এলেন। তার মুখে গাম্ভীর্য ছিল এবং তার চোখে সেই সত্য যা দেখা সহজ নয়। ডাক্তার বললেন, আমাদের তার অবস্থা স্থিতিশীল করতে হবে, কিন্তু শরীর খুব দুর্বল। অপারেশন করা জরুরি, না হলে বিপদ বাড়তে পারে। এটা শুনে কাব্যার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তার মনে হলো যে সবকিছু তার সামনেই ভেঙে পড়ছে। সে ডাক্তারের হাত ধরল এবং বলল, আপনার যা যা করতে হয় করুন, শুধু তাকে বাঁচিয়ে দিন। সে একা নয়, আমি এখানে আছি, আপনি শুধু তাকে সামলে নিন। ডাক্তার মাথা নেড়ে আবার ঘরের ভেতরে চলে গেলেন। কাব্যা সেখানেই দাঁড়িয়েছিল। তার চোখ কোনো শিশুর মতো জলে ভরে এসেছিল। সে নিজের মুখ দুহাতে লুকিয়ে ফেলল। তার কাঁধ কাঁপছিল। এমন লাগছিল যেন সে কোনো ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা দুর্বল শিখা, যা বাতাসের প্রতিটি ঝটকায় নিভে যেতে পারে। সে আবার চেয়ারে বসল এবং তার চিন্তা আবার পেছনের দিকে ছুটতে লাগল। তার মনে পড়ল যে শেষবার যখন সে আরবের চোখে তাকিয়েছিল তখন কত ব্যথা লুকিয়েছিল, সেই ব্যথা যা সে বুঝতেই পারেনি। সম্ভবত সেই ব্যথা সেদিন থেকে শুরু হয়েছিল যখন সে অনুভব করেছিল যে সে আরবের কাছে পৌঁছতেই পারছে না। সম্পর্কের দেওয়ালগুলো এত উঁচু হয়ে গিয়েছিল যে দুজন একে অপরের কণ্ঠস্বরও শুনতে পাচ্ছিল না। সে ভাবতে লাগল, হয়তো আমিই ভুল ছিলাম, হয়তো আমার তার ক্লান্তি বোঝা উচিত ছিল, হয়তো আমার তার নীরবতাকে রাগ মনে করা উচিত ছিল না, হয়তো সে তার সমস্যাগুলোতে একা ছিল এবং আমি আমার সমস্যাকে তার দোষ বলে মনে করে গেছি। তার হৃদয়ে একটি ভারী অনুশোচনা জেগে উঠছিল। সে নিজের ঠোঁট চাপল এবং চোখ থেকে ঝরা জল মুছিল, কিন্তু জল থামছিল না।
হঠাৎ নার্স এসে বললেন, ম্যাডাম, এখন আপনি অল্প সময়ের জন্য তাকে ভেতর থেকে দেখতে পারেন, তবে দয়া করে কিছু স্পর্শ করবেন না। কাব্যার শ্বাস দ্রুত হয়ে গেল। সে ধীরে ধীরে কক্ষের ভেতরে গেল। ঘরের বাতাস ঠান্ডা ছিল, ওষুধের হালকা গন্ধ ছড়িয়েছিল, মেশিনগুলোর আওয়াজ যেন কোনো ধীর সঙ্গীত বাজছিল, যা হৃদয়কে আরও ভারী করে দিচ্ছিল। আরব সেই সাদা বিছানায় শুয়েছিল। তার চোখ বন্ধ ছিল, তার ঠোঁট সামান্য শুকনো ছিল, শ্বাসপ্রশ্বাস ধীরে চলছিল। কাব্যা কাছে গিয়ে দাঁড়াল এবং তাকে দেখে তার চোখ জলে ভরে এলো। সে ধীরে ধীরে বলল, আরব, তুমি জানো না তুমি এই অবস্থায় থেকেও আমাকে কতটা ভয় দেখাচ্ছ। কেন? একা সব সহ্য করতে থাকলে? কেন আমাকে বলোনি যে তুমি ভেঙে যাচ্ছ? কেন আমাকে দূরে সরিয়ে দিলে? নাকি হয়তো আমিই তোমার থেকে দূরত্ব বাড়িয়েছিলাম? তার কথাগুলো মৃদু ছিল এবং বাতাসে হারিয়ে যাচ্ছিল। সে চাইছিল যে আরব শুনতে পাক, কিন্তু জানত যে সে অজ্ঞান। সে হাত বাড়ালো, কিন্তু মাঝপথেই থামিয়ে দিল, কারণ নার্স মানা করেছিলেন। কিন্তু তার হাতের হাড়গুলো কেঁপে উঠল। তার মনে হলো যে যদি সে তাকে ছুঁতে পারে তবে হয়তো সমস্ত ব্যথা তার হাতে চলে আসবে এবং আরব ঠিক হয়ে যাবে। কাব্যা এক মুহূর্তের জন্য ঘরে রাখা চেয়ারে বসে পড়ল। সে নিজের মুখ দুহাতে লুকিয়ে ফেলল এবং সে প্রথমবারের মতো সত্যি সত্যি ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলে উঠল, আরব, যদি তোমার কিছু হয়ে যায় তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি ভাবতাম যে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছ। আমি এটা বুঝতে পারিনি যে তুমি নিজেই ভেতর থেকে ভেঙে যাচ্ছিলে। ইস, যদি আমি তোমাকে থামাতে পারতাম। ইস, যদি আমি তোমাকে ধরে বলতে পারতাম যে আমরা এই সব কিছু পার করে নেব। ইস, যদি আমি তোমাকে একা না ছাড়তাম। সে কাঁদতে লাগল এবং সময় চলতে লাগল। মেশিনগুলোর বিপ শব্দ সেই কক্ষের নীরবতার মধ্যে প্রতিধ্বনিত হতে লাগল। বাইরে রাত আরও গভীর হচ্ছিল, কিন্তু হাসপাতালের কক্ষ সেই রাতের চেয়েও বেশি অন্ধকার লাগছিল। কিছুক্ষণ পর নার্স ভেতরে এসে বললেন, ম্যাডাম, অপারেশনের প্রস্তুতি শুরু করতে হবে, আপনি বাইরে চলুন। কাব্যা আরবের দিকে শেষবারের মতো তাকাল এবং সে অনুভব করল যে তার ভেতরে যে সম্পর্কটি ছিল তা কখনো শেষ হয়নি। সেই সম্পর্ক আজ আবার শ্বাস নিচ্ছিল। সে বাইরে গেল এবং দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখ ফুলে গিয়েছিল, হৃদয় ভারী ছিল, কিন্তু ভেতরে একটি নতুন আশাও জেগে উঠছিল যে হয়তো ভগবান এইবার তাকে সেই সুযোগটি ফিরিয়ে দেবেন যা সে একসময় হারিয়েছিল। কাব্যা মাথা তুলে আকাশের দিকে তাকাল এবং ধীরে ধীরে বলল, হে ভগবান, তাকে বাঁচিয়ে দাও। আমি তার থেকে দূরে যেতে চাই না, তাকে হারাতে চাই না। আমি তার পাশে দাঁড়িয়ে আছি, এইবার চিরতরে। আর ঠিক সেই মুহূর্তে অপারেশন থিয়েটারের লাল বাতি জ্বলে উঠল এবং ডাক্তাররা ভেতরে যেতে লাগলেন। কাব্যার বুক ধরফর করে উঠল, তার চোখে প্রার্থনা ভরে এলো এবং সে একটি কথাই পুনরাবৃত্তি করতে লাগল, আরব, তুমি ফিরে এসো, আমি এখানেই আছি, তুমি একা নও, এইবার না। হাসপাতালের সেই লম্বা করিডরে নীরবতা এত গভীর ছিল যে মনে হচ্ছিল দেওয়ালগুলোও যেন শ্বাস রোধ করে দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটারের বাইরে জ্বলতে থাকা লাল বাতি কাব্যার হৃদয়ের ওপর কোনো ভারী প্রহরীর মতো বসেছিল। সে সেই একই চেয়ারে বসেছিল যেখানে সে সারা রাত কাটিয়েছে। তার চোখে ঘুমের নাম ছিল না, কিন্তু জেগে থাকার সাহসও যেন ফুরিয়ে গিয়েছিল। সে প্রতিটা আওয়াজে চমকে উঠছিল, প্রতিটা পদক্ষেপে তার বুক ধড়ফড় করে উঠছিল। প্রতিটি মিনিট তার কাছে 1 বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল। সময় যেন থমকে গিয়েছিল এবং তবুও ছুটে যাচ্ছিল। অপারেশন শুরু হওয়ার পর 3 ঘন্টা পার হয়ে গিয়েছিল। নার্সরা এদিক ওদিক যাচ্ছিলেন। ডাক্তাররা ভেতরে সেই মেশিনগুলোর মাঝে দাঁড়িয়েছিলেন যা একটি নিঃশ্বাসকে ধরে রাখার জন্য প্রাণ লাগিয়ে দেয়। কিন্তু কাব্যার জন্য এই সব কিছু ধোঁয়ায় রূপান্তরিত হয়ে গিয়েছিল। সে শুধু একটি জিনিসই দেখতে পাচ্ছিল, সেই দরজা যার ওপারে তার পুরো জীবন পড়েছিল। হঠাৎ অপারেশন থিয়েটারের লাল বাতি নিভে গেল এবং হলুদ আলো জ্বলে উঠল। কাব্যার হৃৎপিণ্ড ধক করে উঠল। সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে শ্বাস আটকে নিল। দরজা ধীরে ধীরে খুলল। ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। তার মুখে ক্লান্তির রেখা ছিল, কিন্তু চোখে সামান্য কোমলতাও ছিল। কাব্যা তার কাছে ছুটে গেল এবং শ্বাস আটকে বলতে লাগল, ডাক্তার, সে কেমন আছে? ডাক্তার হালকা নিঃশ্বাস নিয়ে বললেন, অপারেশন খুব কঠিন ছিল কিন্তু সফল হয়েছে। এখনও বিপদ কাটেনি, তবে তার জ্ঞান ফিরে আসার সম্ভাবনা এখন বেশি। আপনি তাকে দেখতে পারেন, শুধু সাবধানে। কাব্যার চোখে যে অশ্রু সারা রাত বন্ধ ছিল তা হঠাৎ করে ঝরে পড়ল।
সে দেওয়াল ধরে নিজেকে সামলাতে লাগল। সে মনে মনে ভগবানকে ধন্যবাদ জানাল, তারপর ডাক্তারের সাথে ধীর পায়ে সেই ঘরের দিকে এগিয়ে গেল যেখানে আরফকে নিয়ে যাওয়া হয়েছিল। ঘরটি শান্ত ছিল, সাদা চাদর এবং হালকা ওষুধের গন্ধে ভরা। মেশিনগুলো ধীর বিপ আওয়াজ করছিল এবং মাঝে আরফ শুয়েছিল। তার চোখ বন্ধ ছিল কিন্তু মুখ আগের চেয়ে শান্ত ছিল। আঘাতগুলোর মাঝে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। মনে হচ্ছিল যেন সে গভীর ঘুমে আছে এবং কেউ শুধু ছুঁয়ে দিলেই তাকে জাগিয়ে দিতে পারে। কাব্যা ধীরে ধীরে তার পাশে বসতে লাগল। তার হাত কাঁপছিল, তার বুক ভরে এলো এবং এক মুহূর্তের জন্য সে নিজেকে থামিয়ে দিল, কিন্তু তারপর সাহস জুটিয়ে তার হাতটিকে আলতো করে স্পর্শ করতে লাগল। নার্স বলেছিলেন যে বেশি নাড়াচাড়া না করতে, কিন্তু সে শুধু তার আঙুলগুলোকে নিজের আঙুলে নেওয়ার সাহস করতে পারল। তার হাত ঠান্ডা ছিল এবং কাব্যার চোখ থেকে জল ঝরতে লাগল। সে চাপা কণ্ঠে বলল, আরব, আমি কাব্যা, তুমি শুনছ তো? তুমি লড়াই করে ফিরে এসেছ। আমি এখানেই আছি তোমার পাশে। তুমি কখনো একা ছিলে না। আমি শুধু বুঝতে পারিনি, আমি শুধু তোমাকে ধরে রাখতে পারিনি। তার শব্দগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছিল এবং হঠাৎ আরবের হাতে একটি হালকা নড়াচড়া হলো, যেন কেউ অনেক দূর থেকে সাহস জুটিয়ে প্রতিক্রিয়া জানালো। কাব্যা ভয় পেয়ে গেল এবং তার চোখ বিস্ফারিত হল। সে ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার কাছে এলেন এবং বললেন, এটা ভালো ইঙ্গিত, মনে হচ্ছে সে চেতনা ফিরে পাচ্ছে। কাব্যা আরবের মুখের দিকে মনোযোগ দিয়ে দেখল। তার চোখের পাতা হালকা কাঁপল, তারপর আবার স্থির হয়ে গেল। ডাক্তার বললেন, এটা স্বাভাবিক, ধীরে ধীরে সে চোখ খুলবে, কিছুটা সময় লাগবে। আপনি শুধু কথা বলতে থাকুন, এটা তার চেতনা ফিরে পেতে সাহায্য করবে। কাব্যা গভীর নিঃশ্বাস নিল এবং আবার তার হাতের ওপর নিজের আঙুল রাখল। সে তার মাথা সামান্য ঝুঁকিয়ে বলল, আরাফ, তুমি জানো না তুমি আমাকে কতটা ভয় পাইয়ে দিয়েছ। তুমি সবসময় আমাকে শক্তিশালী বলতে, কিন্তু আজ আমি পুরোপুরি ভেঙে গেছি। শুধু একবার চোখ খোলো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এইবার আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমাদের যা কিছু হয়েছে তা আমরা ঠিক করে নেব। শুধু একবার আমাকে দেখো। তার কণ্ঠস্বর কাঁপছিল, তার অশ্রু এক এক করে আরবের হাতের উপর ঝরে পড়ছিল। সে কাঁদছিল না, সে ভেঙে গিয়েছিল, এবং ভেঙে যাওয়া মানুষ চিৎকার করে না, শুধু ধীরে ধীরে চুরমার হয়ে যায়। কয়েক মিনিট কাটল। হঠাৎ আরবের শ্বাস-প্রশ্বাস কিছুটা ভারী চলল এবং তার আঙুলগুলো নড়ে উঠল। কাব্যা ঘাবড়ে গিয়ে ডাক্তারকে ডাকল। ডাক্তার কাছে এলেন এবং বললেন, কাব্যা, শান্ত থাকুন। মনে হচ্ছে সে পূর্ণ চেতনা ফিরে পাওয়ার চেষ্টা করছে। আপনি শুধু তার পাশে থাকুন। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। কাব্যা দুকদম এগিয়ে তার মুখ দেখল এবং ঠিক সেই মুহূর্তে সে দেখল যে তার চোখের পাতায় হালকা নড়াচড়া হয়েছে। তারপর তার ঠোঁট সামান্য নড়ে উঠল, যেন কোনো শব্দ তৈরি করার চেষ্টা করছে, এবং তারপর খুব ধীরে, খুব ক্লান্ত কণ্ঠে সে বলল, কাব্যা। কাব্যার শরীর যেন অসাড় হয়ে গেল, তার চোখ বিস্ফারিত হল, এবং তারপর তাতে এত উজ্জ্বলতা এলো যেন কোনো হারানো গান ফিরে এসেছে। সে সঙ্গে সঙ্গে তার হাত ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, আমি এখানে আরফ, আমি এখানেই আছি, তোমার পাশে। আরব চোখ খুলতে খুব কষ্ট হল। চোখের পাতা ভারী ছিল, মুখ দুর্বল ছিল, কিন্তু তার চোখে সেই পরিচিতি ছিল, সেই আপনত্ব, সেই অপূর্ণতা যা দুজনকে একে অপরের সাথে বেঁধে রেখেছিল। সে ধীর কণ্ঠে বলল, তুমি কাঁদছ কেন? কাব্যা তার হাতটিকে নিজের কাছে টেনে নিল এবং বলল, কারণ তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারতাম না। তুমি কেন একা সব সহ্য করলে, কেন বলনি? আরব চোখ বন্ধ করল, যেন খুব ভারী ব্যথার সাথে কোনো সত্য ভেতর থেকে বাইরে আসতে চাইছিল। তারপর সে ধীর কণ্ঠে বলল, কাব্যা, আমি ভেঙে গিয়েছিলাম, আমি হেরে গিয়েছিলাম, আমি বোঝা হতে চাইনি। আমার মনে হয়েছিল তুমি আমাকে ছাড়া বেশি খুশি থাকবে, এবং হয়তো আমি ভুল ছিলাম। কাব্যা কাঁদতে কাঁদতে তার মাথা আলতো করে ছুঁতে লাগল। সে বলল, তুমি ভুল ছিলে না, আমরা দুজনই ভুল ছিলাম, কিন্তু এখন শুধু সব কিছু ঠিক করতে হবে। আমি তোমাকে আর একবারও পড়তে দেব না। আরবের চোখে জল এসে গেল। সে বলল, কাব্যা, তুমি কি ফিরে আসবে আমার কাছে? এই প্রশ্নটি যেন সেই ঘরের সমস্ত মেশিনের আওয়াজ থামিয়ে দিল। কাব্যা তার চোখে তাকালো। সেই চোখগুলোতে ব্যথা ছিল, অনুশোচনা ছিল, ভালোবাসা ছিল, এবং একটি ভয় ছিল যে তাকে আবার না হারিয়ে ফেলে।
কাব্যা নিজের মাথা তার হাতের উপর রাখল এবং বলল, হ্যাঁ আরব, আমি ফিরে আসব, এইবার চিরতরে। আরব খুব দুর্বলভাবে হাসার চেষ্টা করল এবং তার চোখ বন্ধ হয়ে গেল। কিন্তু এইবার ঘুম শান্তিতে ভরা ছিল, ভয় নিয়ে নয়। কাব্যা তার হাত ধরে রইল। সে জানত যে আজ শুধু আরবই জাগেনি, বরং তাদের সম্পর্ক আবার শ্বাস নিতে শুরু করেছে। হাসপাতালের সেই সকালে জানলা দিয়ে হালকা রোদ ভেতরে আসছিল। রাতের অন্ধকার যেন পিছনে চলে গিয়েছিল, কিন্তু কাব্যার চোখে সারা রাতের কাহিনী স্পষ্টভাবে লেখা ছিল। সেই রাত যা তাকে ভেঙেও দিয়েছিল এবং জোরেও দিয়েছিল। এখন যখন আরব অপারেশনের পর জ্ঞান ফিরে পেয়েছে, তখন কাব্যার হৃদয়ে কিছুটা স্বস্তি আসছিল, কিন্তু তার চোখে এখনও একটা উদ্বেগ ছিল, কারণ সে জানত যে কোনো না কোনো সত্য অবশ্যই বাকি আছে, যা এখনও সামনে আসা বাকি। আরব আরামে ঘুমাচ্ছিল। ডাক্তার বলেছিলেন যে কম কথা বলতে দিতে হবে, তার সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। কাব্যা তার পাশে বসেছিল, তার চুলে আলতো করে হাত বোলাচ্ছিল এবং মনে মনে পুরনো স্মৃতির পাতা উল্টাচ্ছিল। কিন্তু যত বেশি সে পুরনো দিনগুলোর কথা ভাবছিল, তত বেশি একটি প্রশ্ন তার মনে উঠছিল, যে আসলে এমন কি হয়েছিল যা আরবকে এত ভেঙে দিয়েছিল যে তাকে রাস্তায় এই অবস্থায় পাওয়া গেল। এমন হতে পারে না যে এই সব কেবল চাকরির চাপ এবং তাদের ঝগড়ার ফল, নিশ্চয়ই কোনো গভীর কারণ ছিল। এই কথা ভাবতে ভাবতে কাব্যা মাথা তুলল। ঠিক তখনই ঘরের দরজা ধীরে ধীরে খুলল এবং ভেতরে একজন বয়স্ক মানুষ এলেন। ইনি ছিলেন আরবের পুরনো অফিসের সিনিয়র, যার নাম ছিল মোহন স্যার। তিনি বহু বছর ধরে আরবকে চিনতেন এবং তার সংগ্রামের সাক্ষীও ছিলেন। তিনি কাব্যাকে দেখলেন এবং ধীরে ধীরে বললেন, বেটি, আমি কি কিছুক্ষণ বসতে পারি? কাব্যা সঙ্গে সঙ্গে চেয়ার এগিয়ে দিল এবং বলল, হ্যাঁ স্যার, দয়া করে বসুন। স্যারের চোখে উদ্বেগ ছিল এবং মুখে সেই মানুষের ক্লান্তি যার ভেতরে অনেক দিন ধরে কোনো ভারী সত্য চাপা দেওয়া আছে। মোহন স্যার একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, কাব্যা, তুমি জানো আরব খুব ভালো মানুষ। সে তার কাজ থেকে, তার সম্পর্ক থেকে কখনো পিছিয়ে যায় না, কিন্তু কখনো কখনো দুনিয়া এত নির্মম হয়ে যায় যে ভালো মানুষও ভেঙে যায়। তুমি জানো তার জীবনে কি হয়েছিল, কিন্তু হয়তো পুরো সত্যিটা তুমি জানো না। কাব্যা মনোযোগ দিয়ে শুনতে লাগল এবং তার ভেতরের অস্থিরতা বাড়তে লাগল। মোহন স্যার হাত জোড় করে বললেন, আরবের ওপর গত 1 বছর ধরে অফিসে খুব চাপ বেড়ে গিয়েছিল। তার উপর অপ্রয়োজনীয় অভিযোগ আনা শুরু হয়েছিল। একজন সহকর্মী ছিল যে আরবকে ঈর্ষা করত। আরবের পদোন্নতি দেখে সে সহ্য করতে পারছিল না। সে কয়েকজনের সাথে মিলে আরবের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট তৈরি করা শুরু করল। কাব্যার চোখ বিস্ফারিত হল। সে বুঝতে পারছিল না যে আরব কেন কখনো এসব তাকে বলেনি। মোহন স্যার আরও বললেন, একদিন সেই সহকর্মী একটি চাল চালল এবং কোম্পানিকে এমনভাবে দেখালো যে কোনো প্রজেক্টে গোলমাল আরবের কারণেই হয়েছে, অথচ সে সম্পূর্ণ নির্দোষ ছিল। কোম্পানি সেই প্রজেক্টে হওয়া ক্ষতির দায় আরবের ওপর চাপিয়ে দিল এবং তাকে সাসপেন্ড করল। এই কথাটি তার জন্য সবচেয়ে গভীর ক্ষতের মতো ছিল। সে খুব ভেঙে পড়েছিল। সে কাঁদেনি, কিন্তু ভেতর থেকে গুড়িয়ে গিয়েছিল। তার কাছে কেউ ছিল না যার সামনে সে বলতে পারে যে তার সাথে ভুল হয়েছে, আর হয়তো সে কারোর বোঝা হতেও চাইত না। কাব্যার বুকটা চেপে ধরল, তার শ্বাস দ্রুত হতে লাগল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, কিন্তু সে আমাকে কেন বলল না? মোহন স্যার দুঃখিত স্বরে বললেন, হয়তো এই কারণে যে তার মনে হয়েছিল তুমি সেই সময় এমনিতেই তার ওপর রেগেছিলে। সে তোমাকে তার দুঃখের মধ্যে সামিল করতে চায়নি। তার মনে হয়েছিল যে যদি সে সব বলে তবে তুমি আরও দুশ্চিন্তা করবে, এবং তার মনে কোথাও একটা ভয়ে বসে গিয়েছিল যে তুমি তাকে আরও ভুল বুঝবে। কাব্যার চোখ থেকে জল ঝরতে লাগল এবং সে কাঁপানো কণ্ঠে বলল, আমি তো তার পাশে থাকতাম, আমি তার সাথে দাঁড়িয়ে থাকতাম, আমি কিভাবে না বুঝতাম? স্যার মোহন দীর্ঘশ্বাস নিয়ে বললেন, বেটি, সেই একাকিত্বই তার আসল পরাজয় ছিল। সে সাহায্য চাইতে জানত না, সে শুধু চুপচাপ সব সহ্য করে গেল। তারপর বিবাহ বিচ্ছেদ তাকে পুরোপুরি ভেঙে দিল। সে প্রায়শই বলতো যে হয়তো জীবন আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, এখন আমি কারোর যোগ্য নই। এরপর সে অফিসও ছেড়ে দিল। কাব্যার চোখ জলে পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছিল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে তার 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল এবং কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, সে এত কিছু একা কিভাবে সহ্য করে গেল, আর আমি তাকে বুঝতেই পারলাম না। ঠিক তখনই পেছন থেকে খুব চাপা একটি আওয়াজ এলো, কাব্যা। কাব্যা চমকে ঘুরে তাকাল। আরবের চোখ আধ খোলা ছিল। সে দুর্বল কণ্ঠে বলল, সবটা শোনো না, সব আমার ভুল ছিল। আমি দুর্বল হয়ে পড়েছিলাম, আমি ভেঙে গিয়েছিলাম। কাব্যা তার কাছে ছুটে গেল
এবং তার হাত নিজের হাতে নিয়ে বলল, না আরাব, এটা তোমার ভুল ছিল না, এটা আমার ভুল ছিল যে আমি তোমার নীরবতাকে বোঝার চেষ্টা করিনি। আমি তোমার ব্যথা পড়তে পারিনি। যদি আমি তোমার পাশে থাকতাম তবে হয়তো তুমি এত একা পড়তে না। তুমি কেন ভেঙে পড়তে? আমি কেন তোমাকে ছেড়ে যেতাম? আরাফ তার চোখে ব্যথা এবং বিনয় নিয়ে বলল, আমি তোমাকে আর দুঃখী করতে চাইনি। তোমার চোখে আমার জন্য চিন্তা দেখে আমার মনে হতো আমি তোমার জীবনে বোঝা হয়ে গেছি। আমি তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম যাতে তুমি খুশি থাকতে পারো। কাব্যা তার ঠোঁটে আঙুল রাখল এবং ফিসফিস করে বলল, কাউকে তখনই মুক্তি দেওয়া হয় যখন বন্ধন বোঝা হয়। তোমার সাথে হাঁটা আমার পছন্দ ছিল, আমার ভালোবাসা ছিল। তুমি আমার জীবন ছিলে, তুমি আমার জন্য কখনো বোঝা ছিলে না। তুমি আমার প্রয়োজন ছিলে। তোমার নীরবতা আমাদের সম্পর্ক ভেঙেছে। তোমার দূরত্ব আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তোমার অস্তিত্ব আমার জীবনের অংশ সবসময়ই ছিল। আরাবের চোখ থেকে জল ঝরতে লাগল। সে দুর্বল স্বরে বলল, তুমি কি আমাকে ক্ষমা করে দেবে কাব্যা? কাব্যা তার কপালে আলতো করে ছুঁয়ে বলল, ক্ষমা নয় আরাব, শুধু একটি প্রতিশ্রুতি চাই যে এখন কখনো একা কষ্ট সহ্য করবে না এবং আমাকে কখনো তোমার জীবন থেকে দূরে করবে না। আরব ধীরে ধীরে মাথা নাড়ল এবং একটি লম্বা নিঃশ্বাস নিল। তার মুখে প্রথমবারের মতো শান্তির হালকা রেখা ফুটে উঠল, যেন তার ভেতরে বসে থাকা ভারী বোঝা কেউ নামিয়ে দিয়েছে। ঘরে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা এখন ভয়ের নয়, শান্তির ছিল। সেই নীরবতা যা দুটি ভাঙা হৃদয়কে আবার জোড়া দিচ্ছিল, সেই নীরবতা যা সম্পর্ককে নতুন শ্বাস দিচ্ছিল। আর এই নীরবতার মধ্যেই কাব্যা মনে মনে বলল, এখন যাই হয়ে যাক, এইবার আমি তোমাকে ভাঙতে দেব না, তোমাকে একা ছাড়ব না। তোমার প্রতিটি লড়াই আমার হবে, তোমার প্রতিটি কষ্ট আমার হবে। হাসপাতালের সেই ঘরে ভোরের রোদ হালকা হলুদ রঙে নেমে আসছিল। তাতে এক অদ্ভুত উষ্ণতা ছিল, যেন সারা রাত ধরে ছড়িয়ে থাকা সমস্ত ঠান্ডা এবং সমস্ত অস্থিরতা এখন ধীরে ধীরে গলে যাচ্ছিল। আরবের মুখ তখনও দুর্বল ছিল, কিন্তু তার উপর একটা শান্তি ছিল, যেন সে কোনো দীর্ঘ ঝড়ের পর প্রথমবারের মতো স্বস্তির বাতাস অনুভব করেছে। তার চোখে তখনও দুর্বলতা ছিল, কিন্তু তাতে কাব্যার উপস্থিতি থেকে তৈরি হওয়া একটি বিশ্বাসও স্পষ্ট দেখা যাচ্ছিল। কাব্যা তার মাথার কাছে বসেছিল। সে তার আঙুলগুলো আলতো করে ধরেছিল এবং কিছুক্ষণ পরপরই তাকে দেখছিল। তার ভেতরে এখনও অসংখ্য প্রশ্ন ছিল, কিন্তু একটি বিষয় একেবারে স্পষ্ট হয়ে গিয়েছিল যে এখন সে তাকে কোনো অবস্থাতেই একা ছাড়বে না। জীবন যতই পরীক্ষা নিক না কেন, সে এখন প্রতিটি পদক্ষেপে তার সাথে চলবে। ডাক্তার ঘরে এলেন। তিনি আরবের রিপোর্ট দেখলেন এবং হালকা হাসলেন। তিনি বললেন, আপনার অবস্থা এখন আগের চেয়ে ভালো। অপারেশন সফল ছিল, এখন শুধু আপনার বিশ্রাম এবং সঠিক ওষুধের প্রয়োজন। আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার যাওয়ার সময় কাব্যার দিকে তাকিয়ে বললেন, রোগীর সবচেয়ে ভালো ওষুধ হল তার মন, আর মনে হচ্ছে তার মন এখন অনেকটাই ঠিক হচ্ছে। তার এই কথা শুনে কাব্যার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। ডাক্তার চলে যাওয়ার পর ঘরে কিছুক্ষণ নীরবতা ছেয়ে রইল। তবে এই নীরবতা এখন আগের সেই অস্থিরতার ছিল না। এই নীরবতা নিজের সাথে একটি আপনত্ব নিয়ে এসেছিল, যেন দুজনের চুপচাপই অনেক কিছু বলার আছে। আরব ধীরে ধীরে চোখ খুলল এবং কাব্যার দিকে তাকাল। কাব্যা তার দিকে ঝুঁকে জিজ্ঞেস করল, তোমার কোনো ব্যথা তো হচ্ছে না? আরব খুব ধীর কণ্ঠে বলল, ব্যথা তো আছে, কিন্তু এখন ভয় নেই। আগে মনে হতো যে আমি একেবারে একা, এখন মনে হচ্ছে তুমি আমার পাশে আছো, তাই এই ব্যথাও সহ্য করার মতো মনে হচ্ছে। কাব্যার চোখ জলে ভরে এলো। সে বলল, আরব, যদি আমি তোমার পাশে আগে থাকতাম তবে হয়তো তোমাকে এই সব কিছু সহ্য করতেই হতো না, কিন্তু তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। তুমি কেন আমাকে বললে না যে তোমার জীবন এত জট পাকিয়ে গেছে? আরব চোখ বন্ধ করল এবং গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ভয় পেতাম যে তুমি আরও দুঃখী হবে। আমার মনে হয়েছিল তুমি আগেই আমার ওপর রেগে আছো। আমি চাইনি যে আমার কারণে তুমি আরও কোনো মুশকিলের মুখে পড়ো। আমার মনে হলো যে আমি তোমার জন্য বোঝা হয়ে গেছি। আমি নিজেও বুঝতে পারিনি যে আমি কিভাবে ভেঙে যাচ্ছিলাম। কাব্যা তার মুখ আলতো করে ছুঁয়ে বলল, বোঝা তখনই হয় যখন সম্পর্ক শেষ হয়ে যায়, যখন হৃদয়ে ভালোবাসা না থাকে, যখন সম্পর্কে আপনত্ব না থাকে। কিন্তু আমাদের সম্পর্ক ভেঙেও শেষ হয়ে যায়নি। আমরা দুজন দুজনকে দূর থেকেও অনুভব করছিলাম।
তুমি আমার কাছে কখনো বোঝা ছিলে না আরাভ। বোঝা তো সেই ভুল বোঝাবুঝিগুলো ছিল যা আমাদের আলাদা করেছিল, যা এখন আমি মুছে ফেলতে চাই। এই বলে সে তার আরও কাছে বসল। আরাভের চোখ থেকে জল ঝরতে লাগল। সে দুর্বল কণ্ঠে বলল, যদি ভাগ্য আরও একটি সুযোগ দেয়, তুমি কি আমার সাথে ফিরে চলবে? আমরা কি শুরু থেকে আবার শুরু করতে পারি? কাব্যা তার প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে তার কপাল নিজের হাতে আলতো করে স্পর্শ করল এবং বলল, হ্যাঁ আরাভ, আমি চলব, তবে এইবার আমরা দুজন চলব। তুমি একা নও এবং আমিও একা নই। এইবার আমরা সেই সমস্ত দেওয়াল ভেঙে দেব যার কারণে আমরা আলাদা হয়েছিলাম। কষ্টকে কথায় বদলে দেব এবং নীরবতাকে বোঝাপড়ায় বদলে দেব। আরাভ তার দিকে তাকাল। তার চোখে একটি ভয় ছিল, একটি আশা ছিল এবং একটি অদ্ভুত স্বস্তিও ছিল। সে অনুভব করল যে হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুলটি আজ সঠিক পথ খুঁজে পেয়েছে। হয়তো কাব্যা শুধু তার কাছে আসেনি, বরং তাকে আবার জীবনে ফিরিয়ে এনেছিল। কয়েকদিন পর আরাভের শরীর আরও সামলে উঠতে লাগল। সে ধীরে ধীরে বসতে শুরু করল। নার্সরা তার ক্ষতের ব্যান্ডেজ পরিবর্তন করত এবং প্রতিবার কাব্যা তার হাত ধরে থাকত। সে না কখনো দূরে যেত, না কখনো ক্লান্ত হতো। এক সন্ধ্যায় যখন হালকা রোদ ঘরে নামছিল এবং বাতাস মিষ্টি ছিল, কাব্যা জানালার কাছে দাঁড়িয়েছিল। সে বাইরে তাকাল। গাছের পাতা বাতাসে দুলছিল এবং তাদের হালকা শব্দ ঘরের নীরবতাকে নরম করছিল। সে ঘুরে বলল, আরব, আমরা কবে বাড়ি যাব? আরব হালকা হেসে বলল, তুমি যখন বলবে তখনই আমি তৈরি। কাব্যা এগিয়ে গিয়ে তার হাত ধরল এবং বলল, এইবার আমরা সেই ঘরে যাব না যেখানে আমাদের ঝগড়া হয়েছিল। এইবার আমরা নতুন ঘর বানাব, নতুন শুরু করব, সেই জানালাগুলোর সাথে যেখানে রোদকে ভেতরে আসতে বাধা দেওয়া হবে না, সেই দেওয়ালগুলোর সাথে যেখানে নীরবতা শুধু নীরবতা নয়, সংবাদ হবে, সেই ঘরগুলোর সাথে যেখানে একাকিত্ব নয়, শুধু সাথে থাকা হবে। আরব তার হাত নিজের হাতে নিল এবং তার চোখে তাকিয়ে বলল, যদি তুমি সাথে থাকো তবে নতুন শুরু ভয় দেখায় না। কাব্যা প্রথমবারের মতো কোনো অশ্রু ছাড়াই হাসল এবং বলল, যদি তুমি সাথে থাকো তবে নতুন শুরু সুন্দর লাগে। আরব ধীরে ধীরে তার মাথা পেছনে ঠেকাল এবং বলল, কাব্যা, একটা কথা, আর তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছ? কাব্যা তার হাতটি আরও শক্ত করে ধরে বলল, ক্ষমা সে করে যে সম্পর্ক শেষ করে দেয়। আমি সম্পর্ক শেষ করতে চাই না, তাই এই প্রশ্নটিই ভুল। আমরা ভুল করিনি, আমরা শিখেছি, আমরা ভেঙে যাইনি, আমরা বদলেছি, আর এই পরিবর্তনই আমাদের সম্পর্ককে মজবুত করবে। ঘরটি কিছুক্ষণ শান্ত রইল এবং তারপর আরব ধীরে ধীরে বলল, কাব্যা, তুমি জানো আমি রাস্তায় কিভাবে পড়ে গিয়েছিলাম? আমি সত্যি নিজেকে শেষ করতে চাইনি। আমি শুধু আমার মনের ক্লান্তি থেকে পালিয়ে যাচ্ছিলাম। আমি পালাতে পালাতে পথ হারিয়ে ফেলেছিলাম। আমি শুধু হাঁটছিলাম, কিন্তু আমার পা বুঝতে পারছিল না যে আমি কোথায় যাচ্ছি। তারপর মাথা ঘুরে গেল এবং সব কিছু অন্ধকার হয়ে গেল। কাব্যার চোখে আবার জল এসে গেল। সে বলল, যদি আমি এক মুহূর্তও দেরি করতাম তবে আজ তোমার জায়গায় শুধু স্মৃতিগুলো থাকত। ভাবতেও ভয় লাগে। ভগবান তোমার ওপর এবং আমাদের ওপর দয়া করেছেন। তিনি আমাদের আরও একটি সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগটি আমরা কোনো মূল্যে হারাব না। আরব তার কথা শুনল এবং তার চোখে একটি উজ্জ্বলতা ফুটে উঠল। সে নিজের হাত দিয়ে কাব্যার হাতটি ধীরে ধীরে চাপল এবং বলল, এই শেষবার যখন তুমি আমাকে এভাবে ভাঙা অবস্থায় দেখেছ, এখন আমি আমার জীবন তোমার সাথে মিলে আবার তৈরি করব। কোনো সমস্যাই যতই বড় হোক না কেন, আমরা দুজন একসাথে তার সাথে লড়ব। ধীরে ধীরে দিন কাটতে লাগল। ডাক্তাররা বললেন যে আরব 1 সপ্তাহের মধ্যে ডিসচার্জ হতে পারে। বাড়ি যাওয়ার সময় কাব্যা তার হাত ধরেছিল। আরব হুইলচেয়ারে ছিল, কিন্তু তার চোখে এখন ক্লান্তির বদলে আশা ছিল। হাসপাতালের দরজা পার হতেই বাতাসের একটি ঝলক দুজনের মুখে পড়ল এবং যেন দুজন একসাথে অনুভব করল যে জীবন তাদের দ্বিতীয় জন্ম দিচ্ছে। যখন গাড়িতে বসল, কাব্যা আরবের কাঁধে মাথা রাখল। আরব তার দিকে তাকাল এবং এতদিনের মধ্যে প্রথমবারের মতো আলতো করে বলল, ধন্যবাদ কাব্যা, তুমি আমার জীবনে ফিরে আসনি, বরং আমাকে আমার জীবনে ফিরিয়ে এনেছ। কাব্যা হেসে বলল, চলো আরব, এখন আর বাড়ি যাচ্ছি না, এখন আমরা দুজন নিজেদের নতুন পৃথিবী তৈরি করি। আর সেই দিন সূর্য তাদের এমনভাবে দেখছিল
যেন সেও তাদের নতুন শুরু দেখে হাসছিল, যেন বলছিল যে ব্যথা যতই বড় হোক না কেন, ভালোবাসা যদি সত্যি হয় তবে শেষ সব সময় উজ্জ্বলই হয়। এই ছিল তাদের গল্পের শেষ, না, বরং একটি নতুন গল্পের শুরু, যা এখন ভাঙা থেকে নয় বরং জোড়া লাগা থেকে শুরু হয়েছিল। বন্ধুরা, যদি এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটি আপনার চোখ ভিজিয়ে দিয়ে থাকে, যদি এটি আপনাকে এই অনুভূতি দিয়ে থাকে যে সম্পর্ক ভাঙে না বরং ভুল বোঝাবুঝির ভারে চাপা পড়ে যায়, এবং যদি আরাভ ও কাব্যার এই যাত্রা আপনার জীবনের সাথে কোথাও না কোথাও যুক্ত মনে হয়, তবে দয়া করে এই ভিডিওটি মন থেকে লাইক করুন। বন্ধুরা, এমন গল্প শুধু বিনোদন দেয় না, এটি আমাদের শেখায় যে ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু বোঝাপড়া এবং সঙ্গের প্রয়োজন হয়। যদি আপনার মনে হয় যে কারোর এই ভিডিওটি দেখা উচিত, কারোর নিজের সম্পর্কগুলো বোঝার সুযোগ পাওয়া উচিত, তবে এটিকে বেশি বেশি করে শেয়ার করুন। এবং হ্যাঁ, যদি আপনারা এমন সত্যিকারের আবেগ ভরা গল্প, হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়া কাহিনী এবং মানবতাকে স্পর্শ করা ভিডিও দেখতে চান, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে এক নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং প্রিয়জনদের খেয়াল রাখুন, কারণ সম্পর্ক ভাঙে না, সামলে রাখতে হয়।